হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকে তোমরা শুনতে চলেছ দুটো ঘটনা, এবং দুটো ঘটনাই তোমাদের একদম দুর্দান্ত লাগবে, কারণ দুটো ঘটনাতেই গ্রামের ফিল আছে। প্রথম ঘটনাটা কল্যাণী হাইওয়েকে নিয়ে, দ্বিতীয় ঘটনাটা আগেকার দিনে সিনেমা দেখে ফেরার সময় কিছু ঘটেছিল সেই নিয়ে। আজকের এই এপিসোডটা একদম জমজমাট হতে চলেছে। আর তোমরা তো কমেন্ট করছোই যে ভৌতিক কথা যত দিন যাচ্ছে তত জমজমাট হয়ে উঠছে। তো আমি সেটাকেই রেসপেক্ট জানিয়ে আরও ভালো ভালো ঘটনা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি তোমাদের ভালো লাগছে। যাই হোক, আজকের এপিসোডটাও আশা করছি ভালো লাগবে। তোমরা সিট বেল্ট বেঁধে নাও, চুপটি করে বসে পড়ো, কানে টুক করে হেডফোনটা গুঁজে নাও। আমরা পাড়ি দিতে চলেছি ভূতের রাজ্যে, যে রাজ্যে পাড়ি দিতে গেলে অবশ্যই টুক করে কানে হেডফোনটা গুঁজে নিতে হবে, আর অবশ্যই চুপটি করে বসে পড়তে হবে। আশা করছি তোমরা বসে পড়েছ। চলো এবার আমরা পাড়ি দিই ভূতের রাজ্যে। নমস্কার দাদা। ভৌতিক কথা পরিবারের জন্য আমি আবার একটা ঘটনা নিয়ে উপস্থিত। ঘটনাটা ছোট হলেও ঘটনাটার মাধ্যমে আমি ভৌতিক কথা পরিবারের সাথে কিছু দরকারি কথা শেয়ার করতে চাই। স্পেশালি আমার বাইকার্স দাদা আর ভাইদের, যারা হাই রোড বা ন্যাশনাল হাইওয়েতে রাত বিরাতে যাত্রা করে, আর তাদের থেকে কিছু প্রশ্নের উত্তরও পেতে চাই। যদি সম্ভব হয় তাহলে আমার প্রশ্নের উত্তরগুলো সবাই কমেন্ট করুক। ঘটনাটা আমার সাথে আজই হয়েছে। সবাইকে এবার জানিয়ে রাখতে চাই, আমি কলকাতাতে চাকরিরত একজন ইঞ্জিনিয়ার। আমার একদিন অন্তর নাইট ডিউটি থাকার জন্যে ডিউটি আমার মোটামুটি 18 ঘন্টার হয়, আর ডিউটির পরের দিন আমি বাড়ি অথবা বন্ধুদের সাথে সময় কাটাতে পারি। সেরকমই আজকে যখন আমি ডিউটি করে বাড়ি ফিরছি, তখন আমার এক বন্ধু আমাকে কল করে তাদের বাড়িতে আসতে বলে। আসলে আমি আর আমার দুই বন্ধু মিলে একটা বাইকে ঘুরতে বেরোতাম। অগত্যা সব শোনার পর বাড়ি এসে খেয়ে রেস্ট নিয়ে আমি বেরিয়ে পড়লাম। আমরা বাইক চালাতে চালাতে কল্যাণীর দিকে চলে গিয়েছিলাম। বড় রোডে উঠতে উঠতে সন্ধে হয়ে গিয়েছিল। বলে রাখা দরকার, কল্যাণী এমসের রোডটা সন্ধে 7টা বা 7:30টার সময় বেশ ফাঁকাই থাকে। বাইক চালাতে চালাতে আমরা তিনজন একটা জিনিস অনেকক্ষণ ধরেই খেয়াল করছিলাম। ওই রাস্তায় প্রচুর ম্যাজিক ভ্যান চলে। তো একটা ম্যাজিক ভ্যান বারবার জানি না কোথা থেকে চলে আসছে। আর সবথেকে অদ্ভুত ব্যাপার হলো, ম্যাজিক ভ্যানটা আমরা একটু পরপরই কন্টিনিউয়াসলি রাস্তার ধারে দেখতে পাচ্ছি। প্রতিবারই ওই ম্যাজিক ভ্যান থেকে সেম মহিলা নামছিল, আর মহিলাটা নেমে যাবার পর ভ্যানটা আমাদের আগে থেকেই বেরিয়ে যাচ্ছিল। এখানে আরও একটা কথা বলে রাখা দরকার, আমার বাইক চালানোর হাত এখনও সেরকম পাকা হয়নি, তাই হাই রোডে আমি গাড়ি ওভারটেক করা অ্যাভয়েড করতাম। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, কিছু দূর গিয়ে আমরা তিনজনই একই ঘটনায় দেখছিলাম। সেই সেম ভ্যান, সেই সেম মহিলা, আবার ভ্যানটির আগে আমরা পৌঁছতে পৌঁছতে ভ্যানটা ছেড়ে দিচ্ছিল। এমন ব্যাপারও নয় যে ভ্যানটা আমাদের ওভারটেক করছিল বা আমরা ভ্যানটাকে ওভারটেক করে বেরিয়ে যাচ্ছিলাম। শেষে আমরা রাস্তার একটা চায়ের দোকানে গিয়ে বসলাম। চা খেতে খেতে চা দোকানির সাথে আমরা এই বিষয়ে আলোচনা করাতে দোকানি শুধু এটুকুই বলল, বাবু, এত বড় রাস্তা, মাঝে মাঝেই দুর্ঘটনা হয়, মাঝে মাঝেই লোক এমন অনেক কিছুই জিনিস দেখে যাদের কোনো অস্তিত্ব নেই। আমরা তো অবাক। আর কোনো কথা না বলে আমরা বেরিয়ে গেলাম। কিন্তু আবার একই ঘটনা, সেম। আবার সেই ভ্যানটি দাঁড়িয়ে, আবার সেই সেম মহিলা নামছে, আবার বেরিয়ে যাচ্ছে। এবারে আমরা হর্ন মারতে মারতে ওই ভ্যানটাকে ওভারটেক করে নিলাম। অনেক দূর চলে এলাম, তাও দেখি একই ব্যাপার। সামনে সেই সেম ম্যাজিক ভ্যান, সেই সেম মহিলা। গাড়িটাকে ওভারটেক করেও এই গাড়ি আমাদের পেছন ছাড়ছে না। শেষে বিরক্ত হয়ে আমি রাস্তার ধারে একটা র্যান্ডাম গলিতে গাড়ি ঢুকিয়ে দিলাম। আমার বন্ধুরাও কিছু বলল না, কারণ ওই ভ্যানটা আমার বন্ধুদেরও ভাবাতে শুরু করেছিল। কিন্তু যে রাস্তায় আমরা ঢুকছিলাম, সে রাস্তাটা যেন একদম অচপাড়া গায়ের রাস্তা। দুই পাশে জঙ্গল,
রাস্তায় কোনো আলো নেই, কাঁচা রাস্তা। স্বভাবতই সেই অন্ধকার রাস্তা দিয়ে বাইক চালাতে চালাতে গাটা হালকা ছমছম করছিল। এইভাবেই বাইক চালাতে চালাতে আমরা যাচ্ছিলাম। একে অচেনা রাস্তা, তার ওপর কোনো লোকজনও নেই যাকে আমরা রাস্তাটা জিজ্ঞেস করব। যেতে যেতে আমরা দূর থেকে একটা সাদা কাপড় মহিলাকে রাস্তার সাইড থেকে হেঁটে যেতে দেখলাম। ওনাকে রাস্তা জিজ্ঞাসা করবার জন্য আমি ওই মহিলাটাকে পেরিয়ে বাইক থামালাম, কিন্তু আমরা যখন একসাথে পেছনে ঘুরলাম তখন দেখলাম কোথাও কেউ নেই। কোথায় সেই মহিলা? ওখানেতে কিছুই নেই, যেন ওই মহিলাটা ওখানে কখনো ছিলই না। শুধু ছিল একটা ঘন কুয়াশার মতো। কিন্তু আমি আর আমার বন্ধুরা মহিলাটাকে পেরোনোর সময়ও দেখতে পেয়েছিলাম। আর সবার পেছনে যেই বন্ধুটা বসেছিল তার গায়ে মহিলাটার কাপড় লেগেছিল। তাহলে মহিলাটা গেল কোথায়? সব কিছু বিবেচনা করে আমার পেছনে বসে থাকা বন্ধুটা আমাকে বলল, বাইকের হ্যান্ডেল ছাড়বি না, আর বাইকটা এগিয়ে নিয়ে চল, কোথাও থামবি না, আর সামনের রাস্তা ছাড়া আর কোথাও তাকাবি না। আমি তাই করলাম। কিন্তু যত এগিয়ে যাই ওই একই মহিলাকে রাস্তার পাশ দিয়ে হেঁটে যেতে দেখি আমরা। অন্তত 5 বার ওই মহিলাটাকে আমরা পেরোলাম। পরে আমরা খেয়াল করলাম আমরা যতই সোজা এগোই না কেন আমরা যেন একই জায়গায় ফিরে আসছি। কোথাও কোনো বাঁক না নিয়েও ওই একই অবস্থাই হচ্ছিল। তাও আমি আমার বন্ধুর কথা শুনে হ্যান্ডেল ছাড়িনি। বিশ্বাস করো দাদা, ঠান্ডা বেশ ভালোই ছিল এই রাস্তায়। তারপরে আমি বাইক চালাচ্ছিলাম, তাও আমি আমার মাথা থেকে বাঁ চোখের পাশে বয়ে আসা ঘাম খুব ভালোভাবেই অনুভব করতে পারছিলাম। আর এই মহিলাটাকে আমরা বারবার পেরোচ্ছিলাম। শেষে আর না পেরে আমি বাইক থামালাম। আমার বন্ধুরা ভয়ে আমাকে অনেক বকাবকি করতে লাগলো যে কোথায় নিয়ে এলি, এখন বাড়ি কী করে যাব? সামনে থেকে ওই মহিলাটা বারবার যাচ্ছে। আজকে আমরা বাড়ি ফিরতে পারবো কি না জানি না। শেষে আমি আমার বাবা মা যে গুরুদেবের থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন চোখ বন্ধ করে তাকে মনে মনে ডাকছিলাম, আর সাথে ভগবান বিশ্বকর্মাকেও প্রার্থনা করছিলাম যেন তিনি আমাদের সুস্থভাবে বাড়ি পৌঁছে দেন। শেষে বাইক নিয়ে আবার এগোলাম। এবারে 5 মিনিট বাইক চালানোর পর আমরা আমাদের বাড়ির দিকে যাওয়ার মেন রোডে উঠে গেলাম। তবে হ্যাঁ, বেরিয়ে গিয়ে আমি গাড়ির আয়নায় দেখলাম ওই রাস্তার শেষে ওই মহিলাটা দাঁড়িয়ে আমাদের ডাকছে। তবে আর ওই মহিলা এগোলো না। এত কিছুর পর আমরা বাড়ি ফিরতে পারলাম। ভয়ে দুশ্চিন্তায় আমরা 3 জনই খুব ঘেমে গিয়েছিলাম। তবে রাস্তায় হওয়া এই ঘটনাগুলো আমাকে খুব ভাবাতে শুরু করলো। আমি আমার ভৌতিক কথা পরিবারের, আমার বাইকার দাদা ভাই যারা রাতে বড় রাস্তায় ট্রাভেল করেন তাদের থেকে শুধু এইটুকুই জানতে চাই, হাই রোডে কি প্রায়ই এমন ঘটনা ঘটে? আর যদি এই রকম ঘটনা আবার ঘটে তাহলে আমাদের কি করণীয়? এই প্রশ্নর সাথে আমি আমার ঘটনা শেষ করলাম। আশা করি ভৌতিক কথা পরিবারের সবারই এই ঘটনাটা ভালো লাগবে, আর আশা করি আমি আমার প্রশ্নগুলোর উত্তর আমাদের পরিবারের কাছ থেকে পেয়ে যাব। সবাই ভালো থেকো। তো বন্ধুরা, এই ছিল প্রথম ঘটনা। এই ঘটনায় আমি যেটা বুঝতে পারলাম যে এটা হয়তো কোনো ওই আলেয়া হয় না, আলেয়া বা ভুলো ভূত, যেটা যারা রাস্তা ভুলিয়ে মেরে ফেলে, সেই রকমই একটা কোনো এন্টিটির পাল্লায় পড়েছিল হয়তো। বাট আলেয়া বা এরকম ভুলো ভূতকে তো আমি তো জানি দেখা যায় না নাকি, আর সেগুলো মেল হয়, মানে এরকম মহিলা সাদা শাড়ি পরে যাচ্ছে এরকম আমি শুনিনি। আর একটা বিষয় তোমরা যেটা ভুল করেছিলে, আমি যে স্টোরি পাঠিয়েছে তাদের উদ্দেশ্যে বলছি যে আমি তো শুনে আসছি বহু জীবন ধরে, মানে বহু দিন ধরে, বহু বছর ধরে, যে কোথাও 3 জনে যেতে হয় না। 3 জনে গেলেই নাকি কোনো না কোনো বিপদ আসে। আর আমার এই কথা শুনে অনেকেই হয়তো বলবে যে আমরা তো এখানে 3 জনে যাই, ওখানে 3 জনে যাই। আমি কোনো রকম যুক্তি তর্কে যাচ্ছি না। যেটা শুনেছি আমাদের বড়দের কাছ থেকে যে 3 জন যেতে হয় না, 3 মাথা নাকি ভালো না। তো সেই ক্ষেত্রেই আমি কথাটা বলছি, হয়তো সেই কারণেও কিছু হলেও হতে পারে। তবে আমি একদম তোমাদেরকে শিওর দিয়ে বলছি না, আমার যেটা মনে হয়েছে, আমার যেটা ব্যক্তিগত মতামত সেটা বলছি। এবং
মানে এই সব জিনিস থেকে তুমি যেটা কোশ্চেন করেছো আমাদের কমেন্ট সেকশানে সবাইকে বলার জন্য বলেছো যে এরকম বিপদে পড়লে কি করা উচিত বা এর মধ্যে থেকে কি করে বেরিয়ে আসবো, সেক্ষেত্রে আমি বলবো যে করেই হোক তোমাদেরকে সেই রাস্তাটাকে পেরিয়ে যেতে হবে। এবার এখানে একটা কোশ্চেন, পেরিয়ে যাব কি করে? আমরা তো বারবার একই জায়গাতেই চলে আসছি। এখানে একটাই উপায়, ভগবানের ওপর ছেড়ে দেওয়া, ভগবানের নাম করা। এই করতে করতে যতবারই আমরা এরকম স্টোরি শুনেছি যে আলটিমেটলি যদি ভগবানের নাম করা হয় তাহলে কোনো না কোনো রাস্তা বেরিয়ে যায়, তাছাড়া তো কোনো উপায় দেখছি না। মানে একটা জিনিস বারবার রিপিটেশনে হয়ে যাচ্ছে। আর এই কল্যাণী হাইওয়ে, বাপরে বাপ, কল্যাণী হাইওয়ে নিয়ে ফার্স্ট আমাদের এই চ্যানেলে একটা মানে খুব বেশি যদি ভিউজ হয়ে থাকে, কোনো ভিডিও যদি ভাইরাল বলা যায় তাহলে এই কল্যাণী হাইওয়ের ছিল। আর এই কল্যাণী হাইওয়ে নিয়ে যে কত ঘটনা আছে সেটা বলা যায় না। আমাদের এই পরিবারে আছে, আরও বিভিন্ন চ্যানেলে আছে, যেগুলো আমরা শুনেছি অনেক। তো কল্যাণী হাইওয়ে সত্যি যা বুঝতে পারছি খুবই ডেঞ্জারাস একটা রাস্তা। এই রাস্তায় রাতের বেলা চলাচল হয়তো না করাই ভালো, তাই না? তবে অবশ্যই এটা যে দরকার পড়লে কি করা যাবে, তো সেরকম প্রোটেকশন নিয়ে যাওয়া উচিত। যাই হোক, আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারো। আমাদের সাথে শেয়ার করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশান সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নিও। চলো এবার আমরা শুরু করে দিই পরের ঘটনা। নমস্কার অমিতদা, আমার নাম অভিজিৎ, নৈহাটিতে থাকি। আমি আপনার চ্যানেলের নতুন শ্রোতা। আজকে আমি আপনার সাথে একটা ঘটনা শেয়ার করতে চাই, যে ঘটনাটি আমার দাদু অর্থাৎ আমার মায়ের বাবার সাথে ঘটেছে। ঘটনাটা আজ থেকে প্রায় 50 বছর আগে ঘটা। তখন আমার দাদুর বয়স ছিল 15 থেকে 16 বছর। কখনো আমার দাদু বিয়ে করেনি। আমার দাদুর একটা সময়ে খুব নেশা ছিল সিনেমা দেখার, তাই জন্য সে প্রায় দিনই স্কুল থেকে পালিয়ে যেত সিনেমা দেখতে। তখন টিকিটের দাম ছিল দাদুর কথা অনুযায়ী 5 পয়সা। দাদু একদিন স্কুলে গিয়ে শুনতে পাই আমাদের এলাকার সিনেমা হলে, যা বর্তমানে মাল্টিপ্লেক্সে রূপান্তরিত হয়েছে, সেখানে একটা নতুন মুভি এসেছে যার নাম যতদূর সম্ভব কাশ্মীর কি কলি। আমার দাদু শর্মিলা ঠাকুরের অনেক বড় ভক্ত ছিলেন, তাই জন্য তিনি আর কিছু না চিন্তা ভাবনা করে স্কুলের পেছনের একটা ছোট ভাঙা পাঁচিলের পাশ দিয়ে বেরিয়ে পালিয়ে যান। হাতে তার ছিল 10 পয়সা। সেই পয়সা দিয়ে তার বাস ভাড়া ও সিনেমার টিকিট আরামে হয়ে যাবে। দাদু স্কুল থেকে বেরিয়েই বাস ধরে চলে যায় সিনেমা হলে। সেখানে গিয়ে দাদু একটা কর্নার সিট নিয়ে নেয়, কারণ সেখানে কোনো পরিচিত মানুষ থাকলেও তাকে দেখতে পাবে না অন্ধকারের জন্য। আর সাধারণত কেউ কর্নারের সিট সেভাবে নিতেও চায় না। এরপর দাদু সেখানে বসে এবং সিনেমা দেখতে শুরু করে। সিনেমা শেষ হতে হতে অনেকটা সময় কেটে যায়। এরপর দাদু বাড়িতে যায়। বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। তখন মোটামুটি সন্ধে 6:30 7টা বাজে। এমন সময় দাদুর এক বন্ধু আসে এবং বলে, চল আজকে দুজন মিলে নাইট শোয়ে সিনেমা দেখতে যাব। দাদু সেই বন্ধুকে বলতেও পারে না যে সেই মুভিটা সে দুপুরবেলা দেখে এসেছে, নয়তো তার মা তাকে খুব বকবে। দাদু কিছু প্রতিবাদ করতে পারে না, তাই জন্য সে আবারও যায় নাইট শোতে মুভি দেখতে। একই মুভি, তাই আর কোনো উল্লাস অবশিষ্ট নেই। তবুও দাদু কিচ্ছু বলে না, যেহেতু দাদুর এই বন্ধুটি তার বাড়ির লোকের অতি পরিচিত এবং বাই চান্স যদি তার দুপুরের কীর্তির কথা বলে দেয় তবে বিপদ হয়ে যাবে। সেই জন্য সে চুপ করেই ছিল, কোনো কথা বলেনি। শো ভাঙতে ভাঙতে প্রায় রাত 11:15 থেকে 12টার কাছাকাছি বেজে যায়। দাদুর সেই বন্ধুটি সিনেমা হল থেকে বেরিয়ে বলে যে সামনে আমার দাদুর বাড়ি, আমি সেখানেই চলে যাচ্ছি, তুই একা একা বাড়ি চলে যা। দাদু পড়ে যায় মহাবিপদে। দাদু বলে, তুই কেন তাহলে এত রাতে আমাকে নিয়ে আসলি? আমি একা একা এখন কিভাবে ফিরব? দাদুর সেই বন্ধু বলে, কেন রে, তুই না ভীষণ সাহসী? তুই কি ভীতু নাকি যে তুই একা একা বাড়ি ফিরতে পারবি না? এই কথাটা দাদুর ভীষণ ইগোতে লাগে। তাই দাদু আর কিছু না বলে চুপচাপ বেরিয়ে আসবে ভাবে। যেমন ভাবা তেমন কাজ। দাদু সেখান থেকে বেরিয়ে আসে এবং সোজা রাস্তায়
হাঁটতে শুরু করে। আমাদের নৈহাটি শহরে বর্তমানে যে ব্রিজ রয়েছে সেটা আগে ছিল না। আগে সেই জায়গার অবস্থা অনেকটাই খারাপ ছিল। এবারে আমি কিছু কিছু স্থানের নাম বলবো, যারা নৈহাটির আশেপাশে থাকে তারা নিশ্চয়ই সেই জায়গাটিকে চিনতে পারবে। তো দাদু সেই জায়গায় চলে আসে, অর্থাৎ সেই কাঠগোলা বাজারের কাছাকাছি চলে আসে। এবার দাদু বাম দিকের রাস্তা নেয় এবং সেই হাসপাতালের দিকে হাঁটতে শুরু করে। হাসপাতালের রাস্তা দিয়ে সোজা হাঁটতে হাঁটতে দাদু একটা সময় হাসপাতালের প্রায় কাছাকাছি চলে আসে। আজ থেকে প্রায় 50-60 বছর আগের কথা। আগেকার রাস্তা এখনকার রাস্তার মতো ছিল না। না ছিল কোনো মানুষজন, না ছিল কোনো বাস, ট্রেন বা কোনো গাড়ির আওয়াজ। সারা রাস্তাময় অন্ধকারের ছড়াছড়ি আর কিছু শেয়ালের হাঁক। আমার দাদু একদমই ভীতু না। সে যথেষ্টই সাহসী একটা ছেলে, কিন্তু ওটুকু বয়সে একটা ছেলের মনে কতটুকুই বা সাহস থাকতে পারে। দাদু রাস্তার ওপর দিয়ে হাঁটছে আর এদিক ওদিক তাকাচ্ছে। এরকম করতে করতে দাদু একটা সময় চলে আসে একটা তেঁতুল গাছের নিচে, যে তেঁতুল গাছটা এখনও রয়েছে। সেই তেঁতুল গাছের ওখানে দুজন লোক থাকতো। সে দুজন লোক যতদূর সম্ভব তারা পাঞ্জাবি ছিল এবং তারা সেখানে চৌকিদারের কাজ করত। তারা দাদুকে ডেকে বলে যে, বেটা তুমি কোথায় যাচ্ছ? তখন দাদু ওদেরকে উত্তর দেয়, এই তো আমি বই দেখতে গিয়েছিলাম, ওখান থেকেই বাড়ি যাচ্ছি। তখন ওনারা দুজন দাদুকে বলে, আজকে তুমি আর বাড়ি যেও না, তুমি আজকে আমাদের এখানেই থেকে যাও। জায়গাটা মোটেই সুবিধার নয়, তুমি আজকে এখানে থেকে যাও, গেলে কিন্তু তোমার বড্ড বড় বিপদ হতে পারে। কিন্তু আমার দাদু তো নাছোড় বান্দা, সে কোনো মতেই শুনবে না। সে চলে যায় সবার কথা উপেক্ষা করে। কিছু দূর এগিয়ে একটা শিব মন্দির পড়ে, যা ঢেলা বাবার মন্দির নামে পরিচিত। সেখানে এসে দাদু মহাদেবকে প্রণাম করেন এবং তারপর সোজা হাঁটতে হাঁটতে দাদু চলে আসেন লীলু ঘোষের বাগানের কাছাকাছি। উল্লেখ্য যে এই জায়গাটাতে তখনকার সময়ে অনেক কুকীর্তি হতো, তাই জায়গাটার অনেক বদনাম রয়েছে। দাদু একমনে হাঁটছে, আর সেদিনকার যেহেতু পূর্ণিমা ছিল তাই জন্য চারিদিকে আলোতে ছেয়ে গিয়েছিল। অন্ধকারের মধ্যেও আলোর আভাস খুব সুন্দর একটা পরিবেশের সৃষ্টি করেছিল। দাদু আপন মনেই বইগুলোর গানগুলোকে মনে মনে গাইতে গাইতে আসছিল, যাতে তার একটু হলেও মনটা অন্যদিকে থাকে এবং সে কোনোভাবে বাড়িতে পৌঁছে যায়। এভাবে কতক্ষণ কাটিয়েছে দাদু জানে না। দাদু হাঁটতে হাঁটতে চলে আসে একটা পুকুরের সামনে। একটুখানি বুঝিয়ে ব্যাপারটাকে বললে ভালো হবে। দাদু সোজা রাস্তা দিয়ে হাঁটছিল এবং দাদুর ডান দিকে ছিল একটা পুকুর, যে পুকুরটি বর্তমানে এখনও রয়েছে। তা দাদু সেই পুকুর পাড়ের সামনে দাঁড়িয়ে ঠিক করে যে সেই পুকুরের এক কোনায় গিয়ে গাছের মধ্যে এসে টয়লেট করবে, কারণ তার খুব জোর টয়লেট পেয়েছিল। দাদু যায় টয়লেট করতে। টয়লেট করে যখন সে বেরিয়ে আসছে তখন সে দেখতে পায় যে গাছের ওখানে দাঁড়িয়ে দাদু টয়লেট করছিল তার থেকে হাত পাঁচেক দূরে একটা ভদ্র মহিলা বসে রয়েছে। দাদু প্রচণ্ড আশ্চর্য হয়ে যায় যে এত রাতে একটা মহিলা কি করছে সেখানে। দাদু কিন্তু করে সে হয়তো ভুল দেখেছে, হয়তো তার ঘুমের চোখে সে উল্টোপাল্টা কিছু দেখেছে, এই ভেবে অনেকটা মনে সাহস সঞ্চয় করে। এরপর দাদু হাঁটতে আরম্ভ করে। দাদু যত হেঁটে এগোচ্ছে দাদুর মনে হচ্ছে সেই মেয়েটিও বসে বসে সেভাবেই এগোচ্ছে, অর্থাৎ দাদুর সাথে মেয়েটির যে হাত পাঁচের দূরত্ব সেটা আর মোটেই কমছে না। কিন্তু দাদু স্পষ্টই দেখতে পাচ্ছে সেই মেয়েটি সেখানেই বসে রয়েছে। এমন সময় লক্ষ্য করে যে দাদু হাঁটছে ঠিকই, কিন্তু দাদু এক ফোঁটাও নিজের জায়গা থেকে নড়তে পারছে না। দাদু যেই মুহূর্তে এটা রিয়ালাইজ করে তখনই দাদু দেখতে পায় যে সেই মেয়েটি চুপচাপ বসে নেই, সে জলের ভেতর হাত ঢোকাচ্ছে। সে যেখানে বসে আছে সেখান থেকে জল প্রায় 3 ফুট নিচে। একটা মানুষের পক্ষে এভাবে 3 ফুট নিচুতে হাত নিয়ে যাওয়া কিভাবে সম্ভব? সে মেয়েটি এরকম নয় যে সে ঝুঁকে ঝুঁকে জলের ভেতর হাত দিচ্ছে, আবার এরকমও নয় যে সে ঝুঁকে জলের ভেতরে হাত দিচ্ছে। সে সোজা বসেই জলের ভেতর হাত দিচ্ছে। দাদু আবার দেখে সে মেয়েটি জল থেকে কিছু একটা যেন বার করল। সেটা চাঁদের আলোয় একদম পরিষ্কার। কিছুক্ষণ বাদে দেখতে পেল যে একটা মাঝারি সাইজের মাছ
সে জল থেকে বার করলো এবং বার করে সেটার সাথে সাথে সে মুখে চালান করে দিল। এটা দেখতে পেয়ে দাদু আর নিজেকে ধরে রাখতে পারল না। সে প্রচণ্ড চিৎকার করে রাম 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 এরকম করতে আরম্ভ করে দিল। এভাবে সে বেশ কয়েকবার রাম রাম বলার পর তার মনে হলো তার গায়ের থেকে প্রায় 20-25 কিলো ওজন কমে গেল, আর মেয়েটিকে সে আর কোথাও দেখতে পাচ্ছে না। দাদু এক দৌড়ে সেই চৌকিদারের কাছে চলে যায় এবং তাদেরকে সম্পূর্ণ কথা খুলে বলে, এবং চৌকিদাররা তাকে খুব বকে এবং বলে, তোমাকে তো বলেইছিলাম যে তুমি আজকের রাতটা এখানে থেকে যাও, ভোর হওয়ার সাথে সাথেই তুমি চলেছ, এটুকু তো শুনলা না। এরপর দাদু রাতটুকু সেখানেই কাটায়। ভোর রাতের দিকে দাদুর প্রচণ্ড জ্বর আসে। সকাল হতেই দাদুর বাড়িতে চৌকিদারের একজন খোঁজ দিয়ে যায় এবং দাদুর মা বাবা এসে দাদুকে বাড়ি নিয়ে যায়। এরপর থেকে দাদু শপথ নেয় যে সে আর কোনোদিনও নাইট শোতে মুভি দেখতে যাবে না, যে যতই তাকে জোর করুক না কেন। এরপর দাদা, তোমাকে আর একটা ঘটনা আমি বলছি, এটাও আমার দাদুর সাথেই ঘটেছে এবং এই ঘটনার সাথে সে ঘটনাটার লিঙ্কও রয়েছে। সবার শেষে তোমাকে বললাম না যে দাদু শপথ নিয়েছিল কোনোদিনও নাইট শোতে মুভি দেখতে যাবে না, কিন্তু দাদু সেটা আলটিমেটলি রাখতে পারেনি। এই ঘটনার 6 মাস বাদে দাদু আবারও চলে যায় নাইট শোতে মুভি দেখতে। এই মুভিটার নাম দাদুর ঠিক মনে নেই, তাই জন্য আমিও বলতে পারছি না দাদু ঠিক কী মুভি দেখতে গিয়েছিল। এইবারে দাদুর সাথে দাদুরও অপর এক বন্ধু ছিল যে দাদুর বাড়ির কাছাকাছি থাকে। আরেকবার যেহেতু সব ডিটেলসে উল্লেখ করেছি, তাই জন্য এবারে আর কোনো ডিটেলস আমি উল্লেখ করলাম না। দাদু এবং দাদুর বন্ধু একসাথেই সেই নীলু ঘোষের বাগানের রাস্তাটা পেরিয়ে গিয়েছিল। সেদিনকে রাস্তায় কিছু ঘটনা হয়নি, হয়তোবা দাদু একা ছিল না বলেই হয়নি। দাদু এবং তার বন্ধু সেই রাস্তা দিয়ে ফিরছিল। সেই রাস্তাতে প্রথমে দাদুর সেই বন্ধুর বাড়ি পড়ে, তারপর প্রায় 10 মিনিট হেঁটে গেলে দাদুর বাড়ি পড়ে। তো দাদুর সেই বন্ধু বাড়ি ঢোকার আগের মুহূর্তে দাদুকে বলে যে, দেখিস সামনে কিন্তু একটা ফুল গাছ আছে, আবার কোনো পেতনি ওখানে বসে নেই তো। এই বলে সে প্রচণ্ড জোরে জোরে হাসতে থাকে এবং দাদুকে খ্যাপাতে থাকে। যেহেতু দাদুর সাথে আগের ঘটনাটা ঘটেছে এবং সেই ঘটনার কথা সেরকম কেউই বিশ্বাস করেনি, তাই জন্য এত ইয়ার্কি করতো দাদুকে নিয়ে। দাদু তখন বলে, যাতে তুই চলে যা, আমি ঠিক আমার মতো বাড়ি চলে যাব, আমার কথা তোকে ভাবতে হবে না। তুই দেখ তোর বাড়ির ছাদের ওপর কোনো মেয়ে হাঁটাচলা করছে কিনা পায়ের উপর পড়ে, তুই গেলেই তো তোর পিঠের ওপর লাফ মারবে। এই বলে দাদু হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। সত্যি সত্যি দাদুর বাড়ি আসার ঠিক 2 মিনিট আগে একটা বড় কাঁঠালি চাপার গাছ ছিল। গাছটার অনেক বদনাম ছিল। সত্যি যে সেখানে অনেক মেয়েরা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। সেই কাঁঠালি চাপার গাছে অনেক সুন্দর ফুল ফুটত, সেই গন্ধে সারা পাড়াময় মোমো করত। দাদু যখন কাঁঠালি চাপা গাছের থেকে বেশ খানিকটা দূরে, তখন দাদু দেখে যে একটা 14-15 বছরের মেয়ে চুল ছেড়ে সেই গাছের ওপরে থাকা একটা ফুল পাড়ার চেষ্টা করছে। দাদু ভাবে যে আশেপাশের মেয়েরা অনেক ভোরবেলায় উঠে ফুল পাড়ে, আর কখনো কখনো কেউ রাত থাকতেও ফুল পাড়তে ওঠে, তাই হয়তো হবে। দাদু তখন ঠিক করে যে মেয়েটার কাছে যাবে আর মেয়েটাকে ফুলটা পেরে দেবে। যেমন ভাবা তেমন কাজ। দাদু যায় মেয়েটার কাছে এবং মেয়েটিকে বলে, তুমি সরে যাও, আমি তোমায় ফুলটা পেরে দিচ্ছি। এই বলে দাদু যেই না মেয়েটির কাছে এগিয়ে যায়, তখন মেয়েটি দাদুকে খনা গলায় বলে, সেদিন তো আমাকে মাছ খাওয়ার সময় বিরক্ত করেছিলিস, আজকে শান্তিতে গাছে উঠতেও দিবি না। দাদু তখন সরাসরি মেয়েটির পায়ের দিকে তাকায়, আর দাদু অবাক হয়ে যায়। মেয়েটির পা সম্পূর্ণ উল্টো দিকে, আর মেয়েটির হাতের আঙুলগুলো স্বাভাবিক মানুষের থেকে বেশ খানিকটা লম্বা। দাদু তখন আবারও চিৎকার করে ভগবানের নাম নেয় এবং সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ছুটতে ছুটতে কখন বাড়িতে গিয়ে ঢোকে অজ্ঞান হয়ে গিয়েছিল, দাদু সেটা এখনও মনে করতে পারে না। দাদুর পরদিন সকালবেলা যখন জ্ঞান ফেরে, দাদু দেখতে পায় তাকে ঘিরে রয়েছে অনেক মানুষজন। দাদুর এক বন্ধু দাদুকে বলে, এই তুই আর সমীর কালকে গিয়েছিলিস না মুভি দেখতে? সমীর হলো দাদুর সেই বন্ধু
যে গতকাল তার সাথে গিয়েছিল মুভি দেখতে। দাদু হ্যাসুচোক ঘাড় নাড়তেই দাদুকে তার সেই বন্ধুটা বলে যে তোর মতো তো ওর একই অবস্থা, সেও এভাবে বাড়ির বাইরে পড়েছিল। এই শুনে দাদু কিছু বলতে যাবে, তখনই দাদুর মা তাকে বকা দিয়ে বলে, এখন তুমি ঘরে গিয়ে রেস্ট নাও, পরে এই বিষয়ে কথা হবে। পরবর্তীকালে দাদু নিজের সাথে হয়ে যাওয়া সমস্ত ঘটনা বলে এবং দাদুর বন্ধু সমীর বলে, ওকে আমি বাড়ির দিকে রওনা হতে দেখে নিজের মতো একা একা হাসতে হাসতে বাড়ি ঢুকছি। এমন সময় আমি কানে খুব সুন্দর একটা ঝুমঝুম শব্দ শুনতে পাই। আসছিল আমার বাড়ির চালের ওপর থেকে। স্কুলে আমি তখন সদ্য পড়েছিলাম যে একটা সাপের লেজের দিকটা নাকি এমন হয় যেটা থেকে এমন ঝুমঝুম শব্দ আসে। আমি ভাবলাম হয়তো সেখান থেকেই ঝুমঝুম শব্দ হচ্ছে। আমি সেই দিকে তাকিয়ে সেই সাপটাকে দেখার চেষ্টা করছি, কিন্তু আমার হয়তো খেয়াল ছিল না যে সাপটা আমাদের এখানে পাওয়া যায় না। আমি দেখতে পাই একটা 14-15 বছরের মেয়ে আমার দিকে অগ্নি দৃষ্টি নিয়ে তাকিয়ে রয়েছে। সে আমাকে বলছে, তোর বন্ধুকেও আজকে খাবো আর তোকেও আজকে খাবো। আমি মেয়েটির এই কথা শুনে বাবা গো মাগো বলে চিৎকার করে জ্ঞান হারাই। এরপর দাদু আর দাদুর সেই বন্ধুকে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। ওঝা সবটা শুনে বলে, সে হয়তো তোমাদের দুজনকে কোনোভাবে বিরক্ত করছে বা ওকে নিয়ে মজা করেছো, তাই জন্যই হয়তো সে তোমার পিছু নিয়েছিল। ওঝা দাদুকে এবং দাদুর সেই বন্ধু সমীরকে একটা করে তাবিজ দেয় আর বলে অন্ততপক্ষে 1 বছর যেন তারা নাইট শো দেখতে না যায়, আর গেলেও তারা যেন অন্ততপক্ষে একসাথে বাড়িতে আসার চেষ্টা করে, আর তাবিজটা যেন প্রায় 5 বছর ধারণ করে। এরপরে দাদু নাইট শো দেখেছে আর সেখানে ভূতের সম্মুখীন হয়েছে। ওই ঘটনাগুলো না হয় এখনকার মতো তোলা থাক, তোমার সাথে পরে শেয়ার করব। এই ছিল আমার দাদুর জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা। যদি তোমার ঘটনাটি ভালো লাগে তবে অবশ্যই তোমার চ্যানেলে তুমি পড়ে শুনিও। অনেক অনেক ভালোবাসা রইল। যদি কোনোদিনও আমাদের এদিকে আসো তাহলে আমাদের বাড়ি আসার নিমন্ত্রণ রইল। তোমার সাথে আমার দেখা করার অনেক ইচ্ছে। ধন্যবাদ। তো বন্ধুরা, এই ছিল দ্বিতীয় ঘটনা। আজকের এই এপিসোডটা দুটো ঘটনাতেই সীমিত থাক, তবে আজকের দুটো ঘটনাই কিন্তু একদম অন্যরকম ছিল। গ্রামের একটা ফিল ছিল। তার সাথে সত্যি বলছি আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তবে একটা কথা বলবো, ভৌতিক কথা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা এখনও বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেইনড হিসেবেই নিয়ে নাও। চলো আর কথা বাড়াবো না, এবার আমরা শুরু করে দেব শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে চুমকি ঘোষ, সেকেন্ড কমেন্ট করেছে প্রভাত রাজা, দুজনেই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। থার্ড কমেন্ট করেছে ইটস রোমিও, লিখেছে অপেক্ষার অবসান, ভয় পাওয়ার জন্য তৈরি তো সবাই, একদম গো। তারপরে কমেন্ট করেছে দীপশ্রী দাস, রেখা পাসমান, সিমরান, সুমনদেব বর্মন, গীতা গোস্বামী, বিশ্বজিৎ বিশ্বাস, বিশ্বজিৎ দাস, সৌর তিশা, লিখেছে সামনের 28শে নভেম্বর আমি আর আমার ভালোবাসার মানুষ দুজনে একটা নতুন জীবন শুরু করতে চলেছি। দাদা ভাই তোমরা সবাই আমাদের আশীর্বাদ করো। একদম গো, তোমরা খুব সুখী হও, একে অপরকে বোঝার চেষ্টা করো, জাস্ট এটুকু হলেই চলবে। তারপরে কমেন্ট করেছে দেবী কর্মকার, ইসমালি কমেডি, পাপড়ি দোলা, ফারুক মোল্লা, এসকে আরাফুল হোসেন, নন্দিনী রয়, লিখেছে এই শীতের রাতে আপনার গলায় ঘটনাগুলো খুব দারুণ শুনতে লাগবে, থ্যাংক ইউ গো। তারপরে কমেন্ট করেছে পাখি, লিখেছে দাদা চলে এসেছি, ঘুমের ওষুধ, খুব ভালো দাদা, আমার নাম নিও, শ্যামনগর থেকে শুনছি, হ্যালো পাখি। তারপরে কমেন্ট করেছে সঞ্জিত মল্লিক, লিখেছে একবার হ্যালো করে বলতে, হ্যালো সঞ্জিত। তারপরে কমেন্ট করেছে বাপন দাস, রাকেশ এসডি, রাহুল বোস, লিখেছে খুবই ভালো লাগলো আজকের ঘটনা দাদা, বেলঘুরিয়া থেকে ভালোবাসা নিও, একদম গো। তারপরে কমেন্ট করেছে সাগর, লিখেছে একবার হ্যালো করে বলতে, হ্যালো সাগর। তারপরে কমেন্ট করেছে ডিজে ভ্লগার অনিশ, লিখেছে যখনই দেখলাম রেল লাইনের ঘটনা সব কাজ ফেলে ঘটনা শুনতে বসে গেলাম, কাল আমার টেস্ট পরীক্ষা, মাইন্ড ফ্রেশ করতে হেডফোন লাগিয়ে শুনতে বসে গেলাম। তারপরে কমেন্ট করেছে সুজয় বর, রাহুল বাগ, পম্পা মহন্ত, লিখেছে কখন ঘটনা আসবে, আমি অপেক্ষা করছিলাম ভাই ভূতের রাজ্যে হারিয়ে যাওয়ার জন্য, আমি হাওড়া শিবপুরে থাকি, আমার নাম পম্পা মহন্ত, গুড নাইট। তারপরে কমেন্ট করেছে মনিকা ত্রিপুরা, মাধব ঘোষ, রিমি বর্মন, সুদীপ সরকার, প্রীতম, কাঞ্চনা ছেত্রী, পূজা হালদার, বিজন চৌধুরী,
অসীম মণ্ডল, মৌমিতা ঘোষ, অপর্ণা মণ্ডল লিখেছে লাস্টের স্টোরিটাই ছেলেটা বলল ফোনটা সুইচ অফ হয়ে গিয়েছিল, তাহলে বাবাকে কল করলো কি করে। আমি জানি না গো, সেটা সে ক্লিয়ার করেনি। হয়তো সে অন্য কারো কাছ থেকে ফোন নিয়ে করেছিল বা কিছু একটা হবে, বা কোনো রকম একটা মিস্টেক হয়েছিল, সেটা তো আমি বলতে পারবো না। এখানে যেইটুকু লিখে পাঠানো হয় আমি তোমাদেরকে সেটুকুই শোনাই, তার একটা ওয়ার্ডও আমি বেশি কিছু অ্যাড করি না। তারপরে কমেন্ট করেছে সাগরদা, সুপর্ণা মুখার্জি, প্রীতি পাল, সন্দীপ হোর, মামনি, বিষ্ণু মণ্ডল লিখেছে দাদা কেমন আছো, চলে এসেছি ভয় পেতে। দাদা আমি তোমার ঘটনাগুলো 2 বার করে শুনি, বরের ফোন থেকে কমেন্ট করছি, খুব ভালো লাগে তোমার গলায় ঘটনাগুলো শুনতে। থ্যাংক ইউ দিদি। তারপরে কমেন্ট করেছে জ্যোতিকা মাকাল, লিখেছে খুবই ভালো লাগছে দাদা ভাই, আমার নাম জ্যোতিকা, তুমি একবার হ্যালো করে বলো। হ্যালো জ্যোতিকা। তো এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।